আমার গণিত প্রিয় বন্ধুগণ সবাইকে জানাই আমার পক্ষ থেকে স্বাগত। আমি রুদ্রদেব। আজকে এই ছোট্ট একটা ভিডিওতে আমরা বেলন দাদুকে নিয়ে কথা বলবো। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে গণিতের সত্যটাকে যতটুকু অনুভব করতে পারি ততটুকুই অন্যদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমার এই ছোট ছোট ভিডিওগুলা। যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে রুদ্রজি। তো কথা না বাড়িয়ে আমরা বরাবর আলোচনায় চলে যাই। আজকে আমরা এই বেলন দাদুকে নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বেলন দাদু, আমাদের বেলন আকৃতি। দেখতে পাচ্ছেন বেলন আকৃতিটাকে আমরা অনেক সময় সিলিন্ডার আকৃতিও বলে থাকি। তো আমরা আজকে দেখবো যে বেলন আকৃতি সম্পর্কে যে সূত্রগুলো আছে, যারা মোটামুটি আহ, মানে নবম দশম শ্রেণী বা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়েন, তারা অনেকেই জানেন যে বেলনের অনেক সূত্র আছে। যেমন আমরা বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল বললে আমরা বলি 2πr × r+h। তারপর যদি কেউ বলে যে বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল, তাইলে আমরা বলি 2πr/h। এই ধরনের অনেক সূত্র আছে। বাট আজকে আমরা দেখার চেষ্টা করব যে এই সূত্রগুলা আসলো কোথা থেকে। তো আমরা কথা না বাড়িয়ে এবার একদম আলোচনায় চলে যাই। প্রথমে দেখেন এটা হচ্ছে বেলন আকৃতি। তো আমি প্রথমে এটার তলগুলাকে একটু চিনাই। যে এই যে আমরা তলটা দেখতে পাচ্ছি, যে বাঁকানো তলটা, এই যে বাঁকানো তলটা, সাদা যে তলটা বাঁকানো, এইটা হচ্ছে তার বক্রতল। এটাই তো বাঁকা তল, তাই না? বক্র মানে বাঁকা, আর তল মানে তো যেটা ভূমির সাথে থাকে, ভূমির উপরে অবস্থিত যেটা। তাহলে এই যে আমি যদি এটা আমার হাতকে ভূমি চিন্তা করি, তাহলে এই যে বাঁকা তলটা, তার মানে আমি বুঝলাম কি এইটা হচ্ছে আমার বক্রতল, এইটা হচ্ছে আমার বক্রতল। ঠিক আছে? এবার আমরা যদি দেখি যে আমি যদি মনে করেন যদি বললাম যে বেলনের সমগ্র পৃষ্ঠ, সমগ্র মানে কি সব, তার মানে বেলনের টোটাল পৃষ্ঠটা, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা বেলনের পৃষ্ঠ দেখতে পাচ্ছি। কারণ আমি যখন এই বেলন আকৃতিটাকে আমার হাতের উপর এইভাবে রাখবো, তখন এইটা পৃষ্ঠ একটা, আবার এইভাবে রাখলে এইটা টোটাল, এই টোটালটা একটা পৃষ্ঠ, আবার নিচে রাখলে নিচের আরেকটা পৃষ্ঠ। তার মানে বেলনের টোটাল পৃষ্ঠ বা সমগ্র পৃষ্ঠ বলতে বোঝায় যে আমার এই উপরের পৃষ্ঠটা, এই যে নিচের পৃষ্ঠটা, এবং এই যে বক্র পৃষ্ঠটা। এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমার একটা জিনিস আমার এখানে নিচে আছে, সেটা আমি একটু দেখাই। এই যে এখানে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এই কাগজটা, ঠিক আছে? এবার ধরেন আমি এই কাগজটা দিয়ে আসলে আমরা দেখি বেলন আকৃতিটা কিভাবে গঠিত হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনি এই বক্রতলটা বাঁকা, তাই না? কিন্তু আপনি যদি এই উপরের তলটা খুলে ফেলেন, এই উপরের তলটা খুলে পরে আপনি যদি এই দিক দিয়ে এইভাবে কেটে ফেলেন, তাইলে আপনি কিন্তু আর বাঁকা তল দেখতে পাবেন না। যদি আপনি এভাবে কেটে কেটে ফেলেন উপরের দিক থেকে, তাহলে আপনি বাঁকা তল দেখতে পাবেন না। আপনি তখন দেখতে পাবেন যেটা একটা মানে আমরা যে সাধারণ তলগুলা ইউজ করি, আয়তাকৃতি তল হতে পারে। তো এইরকম আপনি তল দেখবেন। দেখেন এই যে তলটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন কি, যে আমার এই যে পেপারটা, এই পেপারটাই কিন্তু আসলে আসলে তার এই যে বেলনের বক্রতল। এই পেপারটাই যে মুচড়ানো যে পেপারটা আছে, তো এইটা হচ্ছে আমার বেলন আকৃতির বক্রতল। ঠিক আছে? এবার আমি যখন এই পেপারটাকে মধ্যখান দিয়ে কেটে এইভাবে খুলে ফেলবো, তখন কিন্তু এটা আর বক্রতল থাকতেছে না। এটা হয়ে যাচ্ছে একটা আয়তাকৃতি, মানে একটা আয়তকার তল হয়ে যাচ্ছে। তার মানে আমি দেখলাম কি, যে আমরা যাকে বলতেছি বক্রতল, সে আসলে আমি তাকে এভাবে ঘোরানোর ফলে সে বক্র হইছে, বাট আলটিমেটলি সে কিন্তু একটা আয়তকার তলই আছে। তাকে আমি যখন মধ্যখান দিয়ে কেটে ফেলবো, এই যে তলটা হইছে এই তল আর বক্রতল কি সেম না? অবশ্যই সেম। তাহলে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আমরা বেলন আকৃতির যে তলটা আমরা দেখি, সেই তল যেটা, তাকে মধ্যখান দিয়ে কেটে ফেললে সে একটা আয়তাকৃতির তল হয়ে যেতে পারে। তাহলে এই তলটাতে এবার আমরা চিন্তা করি, দেখেন তো এই তলটাই তো আমার বক্রতল। এবার আপনি দেখেন এই যে উপরের যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে তার দৈর্ঘ্য, এইটা হচ্ছে তার প্রস্থ। এবার আপনি যখন আমার এটা বেলনের মধ্যে এভাবে পেছানো থাকে, বেলন আকৃতি সৃষ্টি করার জন্য এবার পেছানো থাকে, তখন এইটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার উচ্চতা। আমি একটু ডিনোট করে দেখাই। এই যে দাগটা যেটা আমি দিছি, সেটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার উচ্চতা। তো এইটা হচ্ছে উচ্চতা, এবং এই যে এইভাবে যদি দেখেন, এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে এই বেলনের বক্রতলের একটা যে বৃত্তাকার ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেটার পরিধি। এই যে দেখতে পাচ্ছেন সাদা, এটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি। এই জায়গাটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের পরিধি। তাইলে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আমরা যাকে বলতেছি হচ্ছে যে বেলন আকৃতির বক্রতল, সেইটা একটা আয়ত আকৃতি, এবং এইটার এই যে উপরের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমার এই বক্রতলের ক্ষেত্রে বৃত্তাকার যে ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেইটার পরিধি, এবং এই জায়গাটা হচ্ছে আমার উচ্চতা। তাইলে এইটা হচ্ছে আমার পরিধি, এইটা হচ্ছে আমার উচ্চতা। তাইলে এই পরিধিটা কি যেন আমরা জানি না, বৃত্তাকার ক্ষেত্রে পরিধি কি? 2πr। তাইলে এইটা কি? এইটা হচ্ছে 2πr, এবং এইটা কি? এইচ।
তার মানে আমরা যদি এই টোটালটার ক্ষেত্রফলটা বের করে ফেলি, অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করে ফেলি, তাইলে তো হয়ে যাচ্ছে আমার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে আমরা কি করব, এই দৈর্ঘ্যটা আর এই প্রস্থটা গুণ করে দেবো। এটা কি ছিল 2πr, আর এটা কি উচ্চতা মানে h। তাহলে আমরা বলতে পারি যে এই টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 2πr h। এবার যদি কেউ প্রশ্ন করে যে কেন বৃত্তের পরিধি সব 2πr হইলো, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো বা অন্য একটা পর্বে কথা বলবো। বাট আজকের পর্বের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধুমাত্র বেলন আকৃতি নিয়ে কথা বলবো। তো আমরা মোটামুটি বেলনের বক্রতলটা বুঝতে পারছি। আমি মানে যতটুকু সম্ভব আপনাদের একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। এবার আমরা আসি বৃত্তাকার, যে তার যে এই পৃষ্ঠটা আছে, এই যে একটা পৃষ্ঠ আর নিচের দিকে যে আরেকটা পৃষ্ঠ, এই নিচের দিকে যার একটা পৃষ্ঠ এবং উপরের দিকে পৃষ্ঠ, এই দুইটা নিয়ে কথা বলবো। তো দেখেন আমি যদি এই পৃষ্ঠটা নিয়ে কথা বলি, এই পৃষ্ঠটা, তাহলে আমি এটা একটু খুলে ফেলি। এটা হচ্ছে আমার এই পৃষ্ঠ, ঠিক আছে। এবার দেখেন তো এটা কি একটা বৃত্তাকার শেপ না, এটা একটা বৃত্তাকার শেপ। তাহলে আমার তো এই বৃত্তটার ক্ষেত্রফলটা জানলেই তো চলে, কারণ এই বৃত্তের ক্ষেত্রফল যেটা সেটাই তো আমার বেলনের এই নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাই না। তাহলে আমার এই বৃত্তের এই ক্ষেত্রফলটা প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা কি জানি, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই r স্কয়ার। এবার কেন পাই r স্কয়ার সেটা আমি অন্য একটা পর্বে কথা বলবো, কারণ আজকে আমার উদ্দেশ্য, আমি বারবার বলতেছি, আজকে আমার উদ্দেশ্য হচ্ছে বেলন আকৃতি নিয়ে কথা বলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার, এইটার ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার। এবার দেখেন এটা তো হচ্ছে তার একটা, এই যে উপরের তলটা। এবার নিচে যে আছে, নিচে তো আর একটা বৃত্তাকার ক্ষেত্র, সেম এইটা যেরকম এইটা তো এরকম, কারণ আমি একটা সুষম বেলন আকৃতি নিয়েছি, অর্থাৎ তার এইটা আর এই দিকের তলটা উভয়ই কিন্তু সমান। তাহলে এইটা যেমন এইটাও তো তেমন, তাহলে এইদিকে আমার একটা তল থাকে, এরকম একটা এইদিকে একটা তল থাকে, তাহলে এই তলটা তো কি হবে, পাই r স্কয়ার হবে। তাহলে আমি দেখতে পাইলাম যে আমার বেলনের ক্ষেত্রে এই যে উপরের তলটা, এইটা হচ্ছে পাই r স্কয়ার, এই যে পিছনের যে তলটা এইটাও হচ্ছে পাই r স্কয়ার, আর এইদিকে যে আমার বক্রতলটা আছে সেটা হচ্ছে পাই r স্কয়ার, সরি 2πr h। কেন, কারণ আমরা পূর্বে দেখছি যে আমার বেলনটাকে যদি আমরা কেটে ফেলি তাহলে একটা আয়তাকার শেপ ধারণ করে, এবং আয়তাকার শেপের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ নির্ণয়, তাহলে আমার দৈর্ঘ্য হয় কোনটা 2πr, আর প্রস্থ হচ্ছে h। তার মানে আমি বলতে পারি যে আমার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr h, আর এই দিকের যে তলটা এটা হচ্ছে পাই r স্কয়ার, এটাও পাই r স্কয়ার। এবার একটু বুদ্ধি করে বলেন তো, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমার সমগ্র তল কি হইব, তখন এইটার যে ক্ষেত্রফল এইটা যুগ এইটার যে ক্ষেত্রফল এইটা যুগ এই বক্রতলের যে ক্ষেত্রফল এইটা, তার মানে এই তিনটা যোগ করে দিলে আমি পাই যাবো সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হইব তাহলে 2πr h প্লাস পাই r স্কয়ার প্লাস পাই r স্কয়ার। মানে আমি আরেকটু সুন্দর করে বলতে পারি যে 2πr h প্লাস 2πr স্কয়ার। এবার যদি আমরা এখান থেকে 2πr টাকে কমন নিয়ে নিই তাহলে হয়ে যায় যে 2πr ইন্টু r প্লাস h। এইভাবে আসলে হচ্ছে আমার বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। আর আমরা আজকে কি শিখলাম, আজকে আমরা শিখছি যে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কিভাবে আসলো, এবং বেলনের যে আমরা বক্রতল বলি সেই বক্রতলের সূত্রটা কিভাবে আসলো। আবার আমাদের পরবর্তী একটা পর্বতে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তী পর্বটাতে আমরা আলোচনা করব হচ্ছে যে আমরা ঘনবস্তু নিয়ে আলোচনা করব। বিষয়গুলো আসলে খুবই মজার, এবং এই সকল পর্বের মাধ্যমে আমি আসলে গণিতের সত্যটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, এবং আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের মধ্যে মানে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমার এই ছোট ছোট ভিডিওগুলো। তাই আরো যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ।